আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পশ্মি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। তেলিয়ামুড়া এডিসি ভোটের চূড়ান্ত প্রস্তুতি, তথ্য প্রকাশে অনীহা রিটার্নিং অফিসার। প্রশাসনের ভূমিকা নিয়ে বাড়ছে প্রশ্ন। উড়িষ্যার রেল দুর্ঘটনায় প্রাণহানি, বাড়ি ফিরল যুবকের মরদেহ। শেষ বিদায়ে ভিড় এলাকাবাসীর। মাত্র 2 বছর 3 মাসে বড় সাফল্য, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান পেল সাবরুমে আসবিদে। মেলার আলো জ্বললেও ব্যবসায়ীদের মুখে নেই হাসি। আগরতলা চিলড্রেন পার্কে মন্দা বেচাকেনা। বিজেপি নেতার উপর হামলা, আহত অবস্থায় হাসপাতালে থেকে থানায় অভিযোগ, উত্তেজনা। ইনস্টাগ্রাম চ্যাটকে কেন্দ্র করে সংঘর্ষ, রাস্তায় গড়ালো 2 মহিলার বিবাদ, উত্তপ্ত ধর্মনগর। এখন দেখে নিন বিস্তারিত সংবাদ। রাত পোহালে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন, আর তার আগে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে যেন শেষ মুহূর্তের প্রস্তুতির তীব্র ব্যস্ততা। শনিবার তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে দেখা গেল এক কর্মচঞ্চল পরিবেশ। ভোটকর্মীরা ইভিএম, ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি ব্যস্ত। কিন্তু এই প্রস্তুতির মাঝেই সামনে এসেছে এক বিতর্কিত চিত্র। 11 তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনের রিটার্নিং অফিসারের তথা মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী নির্বাচন সংক্রান্ত মৌলিক তথ্য জানাতে অস্বীকৃতি জানান। সাংবাদিকদের পক্ষ থেকে ভোটার সংখ্যা, পোলিং স্টেশনের সংখ্যা বা প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বারবার এই বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান। এমনকি হাত জোর করে নিজের অক্ষমতাও প্রকাশ করেন। প্রশাসনের এই ভূমিকা ঘিরে স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক যদি তথ্য প্রকাশে অনীহা দেখায়, তবে তার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি করে বলে মত মহলের একাংশের। বিশেষ করে যখন এবারে এডিসি নির্বাচনকে ঘিরে আগেই জানা জল্পনা ও আশঙ্কা তৈরি হয়েছে, তখন এই ঘটনা সেই উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন অনেকেই। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে 11 তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনের মোট ভোটার সংখ্যা 31,767 জন। এর মধ্যে পুরুষ ভোটার 15,800 এবং মহিলা ভোটার 15,967 জন। মোট 48টি পুলিং স্টেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে ভোট কর্মীদের ভিড় ও তৎপরতা চোখে পড়ে। সকলে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নির্ধারিত কেন্দ্রে পৌঁছানোর কাজে ব্যস্ত ছিলেন। সব মিলিয়ে এদিকে জোর কদমের প্রস্তুতি, অন্যদিকে প্রশাসনিক নীরবতা। এই দুইয়ের মাঝে তেলিয়ামুড়া এডিসি নির্বাচনের প্রাক্কালে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। এখন দেখার বিষয় আগামীকাল ভোট প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি আরো ইন্টারভিউ দেন না, ডাটা লাগবে, সব ডাটা দিয়ে দিন, যা যা আছে ইভিএম এর মেশিন নাম্বার টাম্বার যা আছে সব দিয়ে দিন। ইভিএম এর মেশিন নাম্বার কয়টা বুথ আছে, কয়টা ভোটার আছে, এই তো আছে তো ডাটা সব। আপনি কোন না রিয়েল ক্যামেরা নিতে কোন না, ক্যামেরাতে কই না, ডাটা লাগবে। আমি ইন্টারভিউ যে সময় দরকার লাগে তো অন দি স্যার কই দেন। এটা তো সেনসিটিভ ইস্যু ইউজ করে না, ওই জায়গাটার মধ্যে একটা আননেসেসারি ইন্ডিয়া আমরা দেখতেন ওই সময় যেভাবে ঠিক আছে। ইন্ডিয়া আমরা ইন্ডিয়া কোজন ইন্টারভিউ করতাম না, না এটা তো ডিএম স্যার কইছে আপ ইন্টারভিউ দিয়েছে, তখন আমি এটা ইন্টারভিউটা দেন তো ডিএম তো কোন না। উড়িষ্যার রেল দুর্ঘটনায় প্রাণ হারালো কাঞ্চনমালা লক্ষ্মীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে নিজ বাড়িতে পৌঁছালো। শনিবার ভোর প্রায় 6টা নাগাদ অ্যাম্বুলেন্স করে তার মরদেহ বাড়িতে আনা হয়, আর সেই সঙ্গে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। জানা গেছে প্রায় 6 মাস আগে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাবা সোনা মিয়ার সঙ্গে কাজের উদ্দেশ্যে চেন্নাই গিয়েছিলেন রমজান মিয়া। সেখান থেকে বাড়ি ফেরার পথে 4 দিন আগে উড়িষ্যার ট্রেন থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে রেল পুলিশ ও স্থানীয় থানার সহযোগিতায় ময়না তদন্ত সম্পূর্ণ করে মরদেহ বাড়িতে পাঠানো হয়। রমজান মিয়ার মরদেহ বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার পরিজন। শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমান এলাকার অসংখ্য মানুষ। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে উপস্থিত হয়ে চোখের জলে শেষ বিদায় জানান। পরে ইসলাম ধর্মীয় রীতি মেনে জানাজা শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়। স্থানীয়দের কথায় রমজান মিয়া ছিলেন শান্ত ও ভদ্র স্বভাবের একজন যুবক। বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং সকলের সঙ্গে হাসি খুশি ব্যবহার তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তার অকাল মৃত্যুতে শোক স্তব্ধ গোটা এলাকা। এখনো যেন কেউ বিশ্বাস করতে পারছে না, জীবিকার খোঁজে বাড়ি ছেড়ে যাওয়া সেই ছেলেটি আর জীবিত ফিরে এলো না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সে আমার কাঞ্চনমালা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উনি কর্মসূত্রে বেঙ্গালুরু গেছিল কাজ করতে। ওইখান থেকে বাড়ি ফেরার পথে উড়িষ্যার একটা জায়গাতে ট্রেনের থেকে
পড়ে যায়, পড়ে গিয়েছে ট্রেনে কাটা পড়ে। তো যাই হোক, যেভাবেই হোক, এবং ওইখানকার রেলওয়ে কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যেভাবে হোক ওনার পোস্টমর্টম করে গাড়ির মাধ্যমে আমরা এখানে নিয়ে আনা হয়েছে। এখন এখানে মুসলিম সম্প্রদায়ের যে নীতি নিয়ম অনুযায়ী তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছি, এবং উনি ওনার বাড়ির পাশেই যে কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং আমার মুসলিম সম্প্রদায়ের যে নিয়ম নীতি অনুযায়ী আমরা শেষকৃত্য সম্পন্ন করব। সাবরুম শহর সংলগ্ন দমদমা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের ছোট্ট মেয়ে আশবিদে অল্প বয়সে বড় কৃতিত্বের স্বাক্ষর রাখল। মাত্র 2 বছর 3 মাস বয়সে নিজের অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির জোরে সে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা এলাকায়। আশবিদের দমদমা পঞ্চায়েতের বাসিন্দা মনোজিৎ দে ও পায়েল চৌধুরীর একমাত্র কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, এত অল্প বয়সে আশবির শেখার ক্ষমতা ও মনে রাখার দক্ষতা সবাইকে অবাক করেছে। মাত্র 2 বছর 3 মাস বয়সে আশবি 20টি প্রাণী, 20টি ফল ও 20টি সবজি চিহ্নিত করতে পারে। পাশাপাশি 10টি রং, শরীরের 12টি অঙ্গ এবং 20টি দেশের পতাকা চিনতে পারে। ইংরেজি বর্ণমালা A থেকে Z পর্যন্ত বলতে পারে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গুনতে পারে এবং সপ্তাহে 7 দিনের নামও বলতে পারে। এছাড়াও 9টি প্রাণীর শব্দ অনুকরণ করতেও পারে সে অসাধারণ দক্ষতার জন্য তার নাম স্থান পেয়েছে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে। আশবির মা পায়েল চৌধুরী জানান, তারা একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার হলেও মেয়ের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরিবারের পক্ষ থেকে সবসময় তাকে উৎসাহিত দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ছোট্ট আশবির এই সাফল্যের প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা, ভালোবাসা ও নিয়মিত অনুশীলন থাকলে অল্প বয়সেও বড় সাফল্যের অর্জন সম্ভব। তার এই কৃতিত্ব শুধু পরিবারের নয়, গোটা সাবরুম মহকুমার জন্যই গর্বের বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমার নাম পায়েল চৌধুরী, আমার মেয়ের নাম আশবিদে। আমি সাবরুম দমদমা থেকে বলছি। কিছুদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার মেয়ে নাম তুলতে পেরেছে, সেজন্য আমরা সবাই খুব খুশি এবং প্রাউড ফিল করছি। আর অ্যাপ্লাই করেছি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম ফিল আপ করি এবং ছোট একটা ভিডিও দিয়ে ফর্মটা ফিল আপ করি। তারপর ওদের ভালো লাগাতে ওরা আমাদের কাছে আরও কিছু এভিডেন্স চায়। তারপর আমার মেয়ে যে বিষয়গুলি পারে সেই বিষয়ে ছোট ছোট টপিকে মানে ছোট ছোট ভিডিও তৈরি করে ওদেরকে পাঠায়। তারপর ঠিক 2 দিন পর ওরা আমাদেরকে কংগ্রাচুলেট করে এবং আইবিআর অ্যাচিভার হিসেবে সিলেক্ট করে। তো প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রত্যেক বাবা মা যদি ধৈর্য ধরে নিয়মিত প্র্যাকটিস করাতে পারে তাহলে অনেক বেবি তাদের ট্যালেন্ট দেখাতে পারবে এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলতে পারবে। আপনার মেয়ের বয়স কত? 2 বছর 3 মাস। আগরতলা চিলড্রেন্স পার্কে আয়োজিত চৈত্র মেলার এবছর আশানুরূপ ব্যবসা হচ্ছে না বলে অভিযোগ ছোট ও মাঝারি ব্যবসায়ীদের। অন্যান্য বছরের তুলনায় এবারের মেলা বিক্রি অনেকটাই কমে গেছে বলে জানিয়েছে তারা। ব্যবসায়ীদের দাবি, প্রতি বছর তারা শকুন্তলা রোডে দোকান বসাতেন যেখানে ক্রেতাদের ভিড় বেশি থাকতো, কিন্তু এই বছর মেলার স্থান পরিবর্তন করে চিলড্রেন পার্কে আনার ফলে সে ভিড় আর দেখা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে সরাসরি তাদের বিক্রির উপরে। অনেক ব্যবসায়ী জানিয়েছে এই মেলাকে কেন্দ্র করে তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন। কেউ কেউ ঋণ নিয়ে পণ্য কিনে দোকান বসিয়েছিলেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় এখন আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ীরা জানান, এই পরিস্থিতি চলতে থাকলে ক্ষতির মুখে পড়তে হবে। তারা প্রশাসনের কাছে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সব মিলিয়ে উৎসবের আবহ থাকলেও এবারে চৈত্র মেলায় ব্যবসায়ীদের মধ্যে হতাশার ছবি স্পষ্ট হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবার খুবই খারাপ অবস্থা, কারণ কি লেগে একেতেছে ওয়েদারের প্রবলেম, কিন্তু গভর্নমেন্ট হেল্প করছে, বাট এই সাপোর্ট দিয়ে দিচ্ছে, এটা লেগে কোনো ম্যাটার না। বাট বৃষ্টির লেগে তো লাভ হয় না, কাস্টমার তো ঢুকতেছে না, কাস্টমার না ঢুকলে আমরা ব্যবসা হইতো না। কিন্তু গভর্নমেন্ট আমরা হেল্প করে দিছে, সাপোর্ট দিয়ে দিচ্ছে, এটা লেগে কোনো টেনশন নাই। বাট আমরা ফিতেও ঘর পাইছি, এটা লেগে কোনো চাকরিও নাই। বাট কাস্টমার নাই বাজারে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে জায়গাটা লড়া হয়েছে আমরা, এটাও সবচেয়ে বড় সমস্যা আর কি। আমার মোটামুটি ভালোই চলছে অন্যান্য বারের তুলনায়। আমি এবার প্রথমে বলছি, অন্যান্য বছর আমার বোনের সঙ্গে করতাম, এবার আমি একে বেশি। কিরকম হতো অন্য বছর?
অন্য বছর তো খুব ভালো হতো, এবারে একটু খারাপ। হ্যাঁ ভালো, মানে আগের তুলনায় কিরকম? আগের তুলনায় অনেক কিছু বদলাইছে, মধ্যে কেন তো গ্যাঞ্জাম হইতো বেশি, এই তুলনায় অনেক ভালো করছে। আচ্ছা, রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছবি সামনে এলো। বিজেপি দলের ঘোলাকাটি মণ্ডলের সাধারণ সম্পাদকের মারধরের ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে, অভিযুক্ত হিসেবে মথার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ওই বিজেপি নেতাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শরীরের অবস্থা অবনতি হওয়ায় তাকে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয়। অভিযোগ, হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে উত্তেজনা তৈরি হয় এবং সেখানে কর্মরত এক নার্সের সঙ্গেও বচসা ও মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে। পুরো ঘটনার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রাক্তন সিপাহীজলা সভাপতি গৌরাঙ্গ ভূমিকের বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সরমণি দেববর্মা, 40 বছর। উনি আজকে সকালবেলা 10:30টার সময়, 10:30টার সময় আমি ছিলাম না, উনি একজন ডাক্তারবাবুকে দেখিয়ে গেছেন। ফিজিক্যাল অ্যাসল্ট লেখা ছিল, তখন ওনাকে মারধর করা হয়েছিল, এটুকুনি কমপ্লেন। তো এখন উনি আবার এসেছেন, ওনার মাথা ঝিমঝিম করছে, মাথার মধ্যে দেখলাম পেছন দিয়ে একটু ফোলা আছে, আর প্রেশারটা প্রচণ্ড হাই, আর পিপলগুলো ডাইলেটেড হয়ে গেছে। তো আমরা একটা বেটার ট্রিটমেন্টের জন্য একটা এনসিসিটি ব্রেন সাজেস্ট করেছি, ওনাকে বলেছি আমরা একটু জিবিতে গিয়ে দেখি। 10টা 10:30 দয়ারামপাড়া হসপিটালে গিয়েছিলেন আমাদের গোলাঘাটি মণ্ডলের সাধারণ সম্পাদক 19 গোলাঘাটি নির্বাচন কেন্দ্রের কারণে উনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার ভাতিজাকে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পায়ে খুব আঘাত পেয়েছিল, ওনাকে দেখার জন্য গিয়েছিল। কিন্তু সেখানে দয়ারাম হসপিটালে কতিপয় মথার দুষ্কৃতিকারী তার উপর আক্রমণ করেছিল। সেখানে আক্রমণ করে সে রুগীও দেখতে পায়নি, সিরিয়াস উইন্ডেড হয়েছিল। তাকে কিল, ঘুষি, পরবর্তী সময়ে কিছু লাঠি রড নিয়েও এসেছিল তাকে মারার জন্য, প্রাণঘাতী হত্যার চেষ্টা করেছিল। সে সেখান থেকে দৌড়িয়ে কিছু কার্যকর্তা সহ এখানে বিশ্রামগঞ্জ এসে হসপিটালে দেখিয়েছেন। বর্তমানে তার মাথাতে খুব ইনজিউর্ড হয়েছে, মাথাতে খুব ব্যথা চলছে। এখন তাকে আমরা এখান থেকে রেফার করেছেন জিবি হসপিটালে, সিটি স্ক্যান করলে তারপরে তার চিকিৎসা শুরু হবে। এটাই হচ্ছে উপনির্বাচনের আবহাওয়া হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর শহর। শুক্রবার সন্ধ্যায় শহরে কালীদিঘির উত্তরপাড় এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে 2 মহিলার বচসা থেকে হাতাহাতি ঘটনা চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, স্পটলাইট নামে ওই প্রতিষ্ঠানে দোকানের কর্ণধার সুনিধি পাল ও অপর মহিলা পৌলমী কর্মকারের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে সংঘর্ষ দোকানের বাইরে রাস্তা গড়িয়ে পড়ে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীদের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে ধর্মনগর মহিলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 2 পক্ষকে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় 2 বছর আগে একটি ইনস্টাগ্রাম চ্যাটকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পৌলমী কর্মকারের স্বামী অমিত ঘোষের সঙ্গে সুনিধি পালের কিছু ব্যক্তিগত চ্যাট সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ঘটনাকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বলে মনে করা হচ্ছে। এদিকে ঘটনার সময় পৌলমীর মা শিল্পী রানী কর্মকার হেনস্থার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে, যা ঘটনাকে আরো জটিল করে তুলেছে। রাতে 2 পক্ষের তরফে থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায় কার তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা যে কখন জনসমক্ষে বিস্ফোরিত হতে পারে, এই ঘটনা তারই এক বাস্তব চিত্র তুলে ধরল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা গেছিলাম যে আমরা আরেক বন্ধু আছে দোকানে আসলে আমরা গেছিলাম টিফিন আনতে ওইখান থেকে আইয়া দেখলাম শুধু আগাগুলা পাইলাম, পুলিশ আইলে ওইটা আমরা কইতেও পারি না, দোকানে বয়াত আমরা আইয়া করে দোকানে বইয়ের বন্ধু বইয়া গল্প করতেছি, হঠাৎ দেখি এখানে ভিড়। ওই দিকটা বাইরে যাবে পুলিশ আইতো, তারা লইয়া গেল যত মানুষ আর তারা আমরা দেখেইছিও না, এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।
আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।